প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। দর্শক, প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ক্ষীণ দৃষ্টি বা নিকট দৃষ্টি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার এম নজরুল ইসলাম 1957 সালের মার্চ মাসে যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ আই হাসপাতালে গ্লুকোমা বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর স্বাক্ষর, আপনাকেও। স্যার, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ক্ষীণ দৃষ্টি বা নিকট দৃষ্টি। অনেকে স্যার ইংরেজিতে এটিকে মায়োপিয়াও বলে থাকেন। এই বিষয়টি নিয়ে স্যার আলোচনা করব, কারণ সমাজে আমরা দিন দিন এর সংখ্যাটা অনেক বেশি দেখতে পাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই স্যার আমি একটু জেনে নিতে চাই, এই যে ক্ষীণ দৃষ্টি বা নিকট দৃষ্টি, এই বিষয়টি আসলে কি? আজকাল এই মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি খুবই কমন। এমন কোনো বাসা পাওয়া যাবে না যে বাসায় একটি বাচ্চার নিকট দৃষ্টি নাই, মাইনাস পাওয়ার নাই, খুবই খুবই কম। এর কারণ হলো যে আজকাল কাছের কাজ আমরা অনেক বেশি করছি। নিকটের যত বেশি কাজ করবে তত দেখা যায় মাইনাস তৈরি হয়ে যায়, মাইনাস পাওয়ারটা তৈরি হয়ে যায়। এই যে মাইনাস পাওয়ার লাগে, দূরে দেখা যায় না, কাছে দেখতে পারে, এই যে বিষয়টা, এই যে রিফ্র্যাকশন যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা হলো ক্ষীণ দৃষ্টি, নিকট দৃষ্টি বা আমরা বলি মায়োপিয়া। কি কি কারণে স্যার এই যে ক্ষীণ দৃষ্টি বা নিকট দৃষ্টির এই সমস্যাগুলো হচ্ছে? নিকট দৃষ্টির মূল কারণ হলো জেনেটিক। ধরুন একজন বাবা বা মায়ের যদি মাইনাস পাওয়ার থাকে, তার শিশুদের মাইনাস হওয়ার সম্ভাবনা 50% অর মোর দ্যান দ্যাট। এটা হলো মূল কারণ। কিন্তু ধরুন একজন বাবা মার মাইনাস কোনো পাওয়ার নাই, কিন্তু বাচ্চার কিন্তু -2-3 পাওয়ার লাগে। কেন? কারণ হলো এই যে এনভায়রনমেন্টাল চেঞ্জ আজকাল যেটা হচ্ছে, বাচ্চারা অল্প বয়স থেকে মোবাইলটা দেখছে, আইপ্যাড দেখছে, কম্পিউটার ল্যাব দেখছে, স্কুল কলেজে এই যে আমাদের ভার্চুয়াল ক্লাস হচ্ছে, এই যে নানা রকম চোখের কাজ বেড়ে গেছে, স্ক্রিন টাইমটা বেড়ে গেছে, তাতে কিন্তু চোখের পাওয়ারটা বাড়ছে। আমি যদি ভালো করে বুঝিয়ে বলি আপনাকে, চোখের একটা পাওয়ার আছে না, এর হলো 60 ডায়োপ্টার। আমার চোখের সাইজটা এতটুকু, 60 ডায়োপ্টার। যখন চোখের কাজটা বেশি করে করছি, তখন চোখটা বড় হচ্ছে, চোখটা সাইজে বড় হচ্ছে। বড় হলে কি হয়? তখন চোখের পাওয়ারটা বেড়ে যায়। আমার সাইজ যদি 24 মিলিমিটার থেকে 25 মিলিমিটার হয়, তাহলে 3 ডায়োপ্টার মাইনাস হয়ে যায়। তার মানে এই যে মাইনাস পাওয়ার বলতে অনেকে মনে করে চোখের পাওয়ার বোধ হয় কমে গেছে, কিন্তু কথাটা ভুল। কারণ হলো যখন চোখের পাওয়ার বেড়ে যায়, কেন? কারণ তার চোখটা বড় হয়েছে, তখন চোখের পাওয়ারটা বেড়ে গেছে। 60 দরকার ছিল, 62 হয়ে গেছে। আমি কি করছি? আমি তাকে -2 দিয়ে 60 করে দিচ্ছি, তার মানে তার পাওয়ারটা কমিয়ে দিচ্ছি। তাহলে আসলে তো পাওয়ারটা কমে নাই, ওই বাচ্চার প্রেশারটা, পাওয়ারটা বেড়েছে, আমরা কমিয়ে দিচ্ছি। এই কন্ডিশনটা হলো মায়োপিয়া। তো বিভিন্ন কারণে, এনভায়রনমেন্টাল কারণে আসলে বাড়ছে, তবে জেনেটিক কারণটা প্রথম যে কারণে মায়োপিয়াটা তৈরি হয়। স্যার, সেক্ষেত্রে কি বাবা বা মা কারোর যদি নিকট দৃষ্টি থাকে, সেক্ষেত্রে স্যার সন্তানের হবেই? সাধারণত বাবা মা দুজনেই থাকে তো অবশ্যই হবে, কিন্তু যদি বাবা মার একজনের থাকে তাহলে সম্ভাবনা কম, 50-50 চান্স। এবং আপনি জানেন যে যদি কারো অনেক মায়োপিয়া থাকে, আমরা কিন্তু ডাক্তাররা কাউন্সেলিং করি যে আপনি একজন পুরুষ যদি হয়, বলি যে আপনি যদি অনেক মাইনাস পাওয়ার, আপনি এখন একজন সঙ্গী বা একজনকে বিয়ে করবেন যার মাইনাস পাওয়ার নাই। কারণ তারও যদি মাইনাস থাকে, তাহলে কিন্তু আপনাদের সন্তানদের অবশ্যই অনেক হাই পাওয়ার হবে। বা কোনো মেয়ের যদি অনেক মাইনাস থাকে, বলে তুমি তোমার পুরুষ সঙ্গীকে তুমি অবশ্যই বেছে নিবা যার পাওয়ার নাই বা পাওয়ারটা লাগে না, এটা আমরা বলি। কারণ হলো তা না হলে দুজনেই যদি মাইনাস থাকে কোনো কারণে, দেখা যায় বাচ্চাদের অবশ্যই তখন মাইনাস হয়ে যায় এবং হাই পাওয়ার হয়ে যায়। এটাকে প্রিভেন্ট করার জন্য আমরা একটা কাউন্সেলিং করি বিফোর ম্যারেজ, অনেকেই বলি আমরা, এটা করা হয়, এটা অনেক সময় করা হয়। আর যদি কোনো কারণে ব্লাড রিলেটের মধ্যে থাকে, যেমন ধরুন ফুফাতো বোন, মামাতো বোন, এই যে বিয়ে শাদীগুলো হয়, দুজনের মাইনাস থাকে, তাতে কিন্তু আরও সম্ভাবনা বেশি হয়ে যায়। এই জন্য এটা আমরা চেষ্টা করি এটা না করার জন্য। স্যার, এই যে যাদের ক্ষীণ দৃষ্টি রয়েছে বা নিকট দৃষ্টির এই সমস্যা রয়েছে, সেক্ষেত্রে স্যার তারা কিভাবে বুঝবে? আমি স্যার একটু স্পেসিফিকভাবে জানতে চাবো, ছোটদের ক্ষেত্রে এবং স্যার বড়দের ক্ষেত্রে। প্রথম হলো বাচ্চারা দূরে দেখতে পাবে না। আমরা যেটা শুনি যে বাচ্চাদের টিভি দেখতে পারে না, টিভি কাছে গিয়ে দেখে, অনেক কাছে গিয়ে টিভি দেখে, মনে হয় টিভির ভিতরে ঢুকে যাবে, এরকম বাবা মা বলে। কেন? ওরা দূর থেকে দেখতে পারে না। এটাই সাধারণত বাবা মারা বলে। বাচ্চাদের থেকেই এই মাইনাস পাওয়ারটা তৈরি হয়। বড়দের মাইনাস পাওয়ার হার কিন্তু অনেক কম, শুরু হয় ছোট বাচ্চাদের দিয়েই।
বা যখন স্কুল এজিং যখন হয় তখন দেখা যায় তাদের পাওয়ারটা বাড়তে থাকে। এই একটা কারণ হতে পারে। আরেকটা হতে পারে যে হয়তো ব্ল্যাক বোর্ড যখন, বা আজকাল তো হোয়াইট বোর্ড, ক্লাসে বসে বাচ্চা দেখতে পাচ্ছে না, বাবা আমাকে বলে আমি তো স্কুলে বসে স্যার কি বলছে দেখতে পাচ্ছি না। এটা একটা সিমটম আমরা দেখতে পাই। এভাবেই আসলে ধরা পড়ে, তখন তারা আমাদের কাছে নিয়ে আসেন, আমরা দেখি যে তার পাওয়ার কত লেগেছে, পাওয়ারটা দিয়ে দিই। এটা একটা। আরেকটা বিষয় বলা উচিত এখানে, মায়োপিয়া কিন্তু দুই ধরনের হয়। একটা হলো সিম্পল মায়োপিয়া, একটা হলো প্যাথোলজিক্যাল মায়োপিয়া। অর্থাৎ যে সমস্ত শিশুর বা যে সমস্ত মানুষের মায়োপিয়াটা আছে, মাইনাস পাওয়ার আছে, -1, 2, 3, 4, 5, 6 এই পর্যন্ত, এর বেশি না। আবার চোখের ভিতরে পরীক্ষা করে দেখি যে চোখটা হেলদি আছে, চোখের রেটিনা, নার্ভ সব ভালো আছে, আমরা বলছি এই রোগটা রোগ না, দিস সিম্পল ফিজিওলজিক্যাল কন্ডিশন, এটা সিম্পল মায়োপিয়া। আমি একটা এক্সাম্পল দেই। একজন মানুষ 5 ফিট 2 ইঞ্চি, সে নর্মাল। 5 ফিট 6 ইঞ্চি নর্মাল। 5 ফিট 10 ইঞ্চি কিন্তু নর্মাল, কিন্তু 6 ফুট 10 ইঞ্চি নর্মাল না, কারণ ওটা প্যাথোলজিক্যাল। তো এরকম ভাবে যদি কারো চোখের পাওয়ার দেখা যায় 6 এর বেশি হচ্ছে, বা আমরা চোখের পরীক্ষা করে যদি দেখি যে চোখের ভেতরে তার নানা রকম ত্রুটি আছে, স্কার আছে বা মায়োপিক চেঞ্জ আছে, তাহলে আমরা বলি এটা সিম্পল মায়োপিয়া না, ইট ইজ এ ডিজিজ, এটা রোগ একটা, এটা প্যাথোলজিক্যাল মায়োপিয়া। তখন তার চিকিৎসা আলাদা। আর সিম্পল মায়োপিয়া যদি হয় তার চিকিৎসা আলাদা, আমি ভাগ করে বলাই ভালো। তো যখন সিম্পল মায়োপিয়া হয়, তখন আপনার প্রশ্নটা ছিল যে কিভাবে চিকিৎসা করব। না, এটা ছিল হচ্ছে স্যার যে এই লক্ষণগুলা কি হবে? লক্ষণ একটাই, যে দেখে না, ওরা কাছে একটু ভালো দেখে। সবাই যারা মায়োপিয়া মানে হলো কাছে ভালো দেখে, দূরে কম দেখে। যত বেশি মায়োপিয়া তত কাছে নিতে হয়। ধরুন একজনের -2, সে এখানে খুব ভালো দেখবে, তো -20 যার পাওয়ার সে এখানে দেখবে না, সে এইখানে ভালো দেখবে। স্যার আপনি দুইটার মধ্যে এই হলো ডিফারেন্সটা আর কি। প্যাথোলজিক্যাল মায়োপিয়া এটি স্যার কি কি কারণে হতে পারে? প্যাথোলজিক্যাল মায়োপিয়ার কারণে কিন্তু জেনেটিক। দেখা যায় বাবা মার যদি প্যাথোলজিক্যাল মায়োপিয়া থাকে, সন্তানদের প্যাথোলজিক্যাল মায়োপিয়া হতে পারে। এছাড়াও অনেক সময় বাবা মার নাই, তারপরেও কিন্তু প্যাথোলজিক্যাল চেঞ্জ হতে পারে। এটা আসলে কোনো কারণ বলা খুব মুশকিল, আননোন কজই বেশি হয়। এটি কি স্যার জন্মের পর থেকে নাকি একটি নির্দিষ্ট বয়স ইউজুয়ালি দেখা অতিবাহিত যায় হওয়ার যে পর? দেখা যায় যে বাচ্চা যখন কিশোর বয়সে তখনই ধরা পড়ে বেশি। হয়তো 10 বছর 12 বছর বয়সে দেখা যায় পাওয়ারটা অনেক বেড়ে যাচ্ছে। নর্মালি থাকার কথা 2, 3, 4, 5, 6, কিন্তু তার দেখা গেল 20 বছর বয়সে তার -15, -20, তখনই আসলে বোঝা যায় তার পাওয়ার অনেক বেশি এবং তার চোখের ভিতর সমস্যা আছে। ফিজিওলজিক্যাল মায়োপিয়া কখনো এত হাই পাওয়ার হয় না। স্যার একটি কথা স্যার প্রচলিত আছে, সেটি হচ্ছে পানি যদি বেশি খাওয়া হয় বা বেশি পানি খেলে চোখ ভালো থাকে, এই জাতীয় কোনো চোখের ত্রুটি হয় না। এটি কি স্যার আদৌ আমি মনে সত্য? করি এরকম কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নাই। পানি খেতে হবে সারা শরীরের নিউট্রিশনের জন্য, সেটা ঠিক আছে, কিন্তু পানি খেলে চোখ ভালো থাকবে এরকম কোনো ইয়ে নাই। বরং আমি একটা বলতে পারি যে সামনে রোজার মাস আসছে, যে রমজানে যারা অনেক পানি খান, ওই যে 1 জগ করে পানি যখন রাত্রে খান, তাদের যদি গ্লুকোমা টেন্ডেন্সি থাকে, তাদের চোখের প্রেশার বেড়ে গ্লুকোমা রোগ হয়ে যেতে পারে, উল্টা খারাপ হতে পারে। কিন্তু ভালো হওয়ার তেমন কিছু আমার জানা নেই। আরেকটি কথা স্যার বলা হয়ে থাকে যে এই যে সকালবেলা যখন উঠবে, ঘুম থেকে ওঠার পর সবুজ ঘাসের দিকে তাকিয়ে থাকলে চোখ ভালো থাকে। এটা আমি মনে করি যে হ্যাঁ, আপনি যদি একটা সবুজের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকেন, আপনার চোখের এটা ভালো হবে। এটা খারাপ কিছু হওয়ার কিছু নাই, ভালোই বেশি হবে। কিন্তু সায়েন্টিফিক এমন কোনো কারণ নাই যে এটা থাকলে আপনার চোখ, মানে আপনার নষ্ট চোখ ভালো হয়ে যাবে, এটা বলা যাবে না। সায়েন্টিফিক স্টাডি এটার মধ্যে নেই স্যার। স্যার যে এই যে মায়োপিয়ার কথা আমরা বলছিলাম, এই মায়োপিয়ার স্যার কি কি চিকিৎসা পদ্ধতি রয়েছে? চিকিৎসা আমি যদি ভাগ করি, 5টা ভাগে ভাগ করতে পারি। জি। সিম্পল মায়োপিয়া যেগুলো, সেগুলো আমরা সাধারণত চশমার মাধ্যমে চিকিৎসা করি। জি। যেটা আমরা জানি যে একটা গ্লাস যেটা দেই, যে পাওয়ারটা আমরা নির্ণয় করে বাচ্চাকে দিয়ে দেই, প্রতি বছর আসতে বলি, তার একটু বাড়ে, প্রতি বছরে 0.51 করে বাড়তে থাকে, আমরা দিতে থাকি। সাধারণত বয়স যখন ছেলে মেয়েদের 20-21 বছর হয় আর বাড়ে না, আমরা 25 বছর পর সাধারণত আর বাড়ে না। এটা ফিজিওলজিক্যাল মানে মায়োপিয়া, একটা জায়গায় ফিক্সড হয়ে চশমার যায়। মাধ্যমে সাধারণত ভালো থাকেন। যারা চশমা পড়তে চান না, তারা অনেকে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতে পারে, সফট কন্ট্যাক্ট লেন্স, যেটা আমরা চোখে লাগিয়ে দেই, সারাদিন থাকে, রাত্রে খুলে রাখতে হয়। এটা একটা চিকিৎসা পদ্ধতি। স্যার এক্ষেত্রে আমি একটা বিষয় একটু জিজ্ঞেস করবো স্যার আপনাকে, এই যে কন্ট্যাক্ট লেন্সের কথা বলা হচ্ছে, অনেকে স্যার দেখছি যে আমরা এই যে কন্ট্যাক্ট লেন্স পরার থেকেও স্যার চোখের বিভিন্ন ক্ষতি হচ্ছে। ট্রু, যে সবার হয় না। কন্ট্রাক্টে যখন আমি কাউকে দিচ্ছি, তাতে আমরা কতগুলো ডাইরেকশন দিই, সাজেশন দিই, যে এইভাবে পড়বেন, এইভাবে খুলবেন, এই সলিউশনের মধ্যে রেখে দিবেন। এখন ধরুন কেউ আমার কথা শুনলো না, সে একটা পানিতে ধুয়ে রেখে দিল, কিংবা সে হাতটা পরিষ্কার না করে চোখ থেকে কন্ট্যাক্ট লেন্সটা খুলে ফেললো, রাখার জায়গাটা পরিষ্কার নেই, তাহলে তার চোখ ইনফেকশন হতে পারে। অর্থাৎ কিন্তু যদি পদ্ধতিগত আমার কথা উনি শোনেন, ত্রুটি যেগুলো রয়েছে, আমাদের সাজেশনগুলো মানেন, সাধারণত মানে 1 in 1000 হয়তো প্রবলেম হতে পারে, বাকি 999 প্রবলেম হবে না, সাধারণত হয় না।
আর যদিও হয় পেশেন্ট বুঝতে পারে যে আমার চোখে একটু জ্বালা করছে, একটু ব্যথা করছে, হয়তো কোনো কারণে চোখটা অ্যাব্রেশন হয়েছে লেন্স দিয়ে বা আলসার হতে পারে, সেক্ষেত্রে উনি সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট লেন্স পরা বন্ধ করে দিবেন এবং ডাক্তারকে দেখাবেন। জি। এটা হলো চিকিৎসা। স্যার আমরা এই চোখের চিকিৎসা পদ্ধতি নিয়ে স্যার আরো কথা বলবো। স্যার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম ক্ষীণদৃষ্টি, আমরা স্যার চিকিৎসা আমরা দুটো পদ্ধতিতে বলেছি, ছিলাম। একটা বলেছি চশমা, একটা বলেছি কন্ট্যাক্ট লেন্স। জি। তৃতীয় যেটা সেটা হচ্ছে ল্যাসিক। আমরা জানি, অনেকে সবাই জানে ল্যাসিক চোখের একটা সার্জারি, ছোট্ট একটা সার্জারি করে চোখের পাওয়ার কমায় দেওয়া যায় এবং এর একটা লিমিটেশনস আছে, -7-8 পর্যন্ত কমানো যায়। কারণ ল্যাসিক আমরা কি করি, আমরা চোখের উপরে যে কর্নিয়া আছে, কর্নিয়ার থিকনেসটা কমিয়ে দেই, পাতলা করে দেই, তখন পাওয়ারটা কমে আসে। তৃতীয় চিকিৎসা, সবাই ল্যাসিকের উপযোগী নয়, কিন্তু যারা উপযোগী আমরা সিলেক্ট করি তখন তাদের ল্যাসিক করে দিই। চতুর্থ যেটা আমি বলবো সেটা আইসিএল, ইমপ্ল্যান্টেবল কন্ট্যাক্ট লেন্স বা ইমপ্ল্যান্টেবল কলামার লেন্স, আমরা সংক্ষেপে বলি আইসিএল। আমি এটা একটু জোর দিতে চাই এই জন্যে যে রিসেন্টলি আমরা এই অপারেশনটা করছি। এটা কি? এটা একটা কন্ট্যাক্ট লেন্স। কন্ট্যাক্ট সাধারণত আমরা চোখের উপরে দেই এবং রাত্রে খুলে ফেলি, এটা তা না। এই কন্ট্যাক্ট লেন্সটা আমরা চোখের ভেতরে প্রবেশ করিয়ে দেবো, একটা ছোট ছিদ্র করে লেন্সটা আমরা চোখের ভিতরে ইমপ্ল্যান্ট করে দেবো। এই লেন্সটা ওনার অনেক বছর থাকবে। ধরুন একজনের বয়স যদি 20 বছর হয়, আমি এখন ইমপ্ল্যান্ট করব, ওর বয়স যখন 50 বছর হবে, যখন তার ছানি পড়বে, তখন আমরা এই লেন্সটা খুলে দেবো, খুলে তখন অন্য অপারেশন করব। তো এই যে 30 বছর উনি ভালো থাকলেন, এই আইসিএলটা এখন আমরা করছি এবং বিভিন্ন স্টাডিতে দেখছি যে ইভেন ল্যাসিকের থেকে রেজাল্ট ভালো। ল্যাসিকে যেটা আমরা করি ভালো অনেকগুলো কারণে। একটি হলো ল্যাসিকে চোখের কর্নিয়াটা পাতলা হয়ে যায়, সেটা হচ্ছে না, চোখটা ঠিক থাকে। দ্বিতীয় হলো ল্যাসিকের একটা লিমিটেশনস, আমি বলেছি যে -8-9 বেশি করা যায় না, চোখটা পাতলা, এর থেকে করা যায় না। কিন্তু এখানে শেষ করতে চাই, এখানে আপনি -20 -30 পাওয়ারও যদি লাগে কারো, সেই লেন্সও কিন্তু পাওয়া যায়। সেই লেন্সও আমরা চোখের মধ্যে প্রবেশ করে দিতে পারি। তো একজনের পাওয়ার ধরুন -25, তো ল্যাসিকে হবে না, তখন তাকে আমাদের এই আইসিএল মেথডে চোখের ভিতরে কন্ট্যাক্ট লেন্স লাগিয়ে দিতে হবে। এই কন্ট্যাক্ট লেন্স তৈরি হয় কলেমার টিস্যু, এই জন্যই বলা হয় ইমপ্ল্যান্টেবল কলেমার লেন্স। আইসিএল সেখান থেকে আসছে। তো এই আইসিএল দিয়ে কিন্তু এখন চিকিৎসা সবচেয়ে হাই মায়োপিয়া, যাদের পাওয়ারটা একটু বেশি, তাদেরকে আমরা করছি এবং তাদের চিকিৎসার রেজাল্ট খুব ভালো হচ্ছে। আমি শেষ করি 5 নম্বর, ওটা হলো অপারেশন, সানি অপারেশন। অর্থাৎ আল্লাহ তাআলা যে লেন্সটা আমাদেরকে দিয়েছেন, সেই লেন্স আমি একটু আগে বলছিলাম একটা পাওয়ার আছে, ইউজুয়ালি 20 পাওয়ার। আমরা যদি ওই পাওয়ারটাকে ফেলে দেই, ক্লিয়ার লেন্স, মানে এখন সানি পড়ে নাই, কিন্তু আমি একটা অপারেশন করলাম যে ওই লেন্সটা আমি ফেলে দিলাম, ফেলে দিয়ে আমরা পেশেন্টের প্রয়োজনীয় পাওয়ারটা ওখানে লাগিয়ে দিলাম, একে বলা হয় ইমপ্ল্যান্টেবল মানে ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন। এটাও কিন্তু একটা চিকিৎসা, কিন্তু এই চিকিৎসার সমস্যা আছে। সমস্যা কি? ওনার তো বয়স কম, যখন আমি কন্ট্যাক্ট লেন্স লাগাবো তখন হয়তো উনি কাছে ভালো দেখবেন না, ওই বয়স্কদের লেন্সটা থেকে লাগাতে হবে অনেক সময়। সেক্ষেত্রে আইসিএলটা সবচেয়ে উপযোগী বেশি। যদি এটা কোনো কারণে লাগাতে না পারি, তখন আমরা চলে যাই ক্লিয়ার লেন্স এক্সট্রা। এই যে 5টা মেথড বললাম, এই 5টা মেথডের মধ্যে আমরা সকল প্রকার মায়োপিয়ার চিকিৎসা আসলে করতে পারি। স্যার এই সব ধরনের এই যে বিভিন্ন পদ্ধতি বললেন স্যার, এটা কি বাংলাদেশের সব আছে? জায়গায় চালু রয়েছে? আমি করছি সবগুলা, আমি এই 5টা সবগুলোই আমি করি এবং বাংলাদেশে অনেকেই আছেন যারা সবগুলো করতে করেন সেটা। জি স্যার, ল্যাসিকের যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম স্যার, যে এটিও কিন্তু একটি সময় ছিল খুব জনপ্রিয়, এখনো আছে, অনেকেই করেন। জি এখন স্যার হচ্ছে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো স্যার, ল্যাসিক নিয়ে কথা বলবো, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়েও কথা বলবো। তবে তার আগে স্যার আমাদের এই অনুষ্ঠানের একটি সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। শিওর। দর্শক দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল ক্ষীণদৃষ্টি বা নিকট দৃষ্টি নিয়ে। এ বিষয়ে আমরা আরও আলোচনা করব। অনুষ্ঠানের এ পর্যায়ে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে জেনে আসবো আমাদের পুষ্টিবিদদের কাছ থেকে। চোখ আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। চোখের যত্নে ভিটামিন এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খাবারের কথা আসলে প্রথমেই আসে ভিটামিন এ এর কথা। ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখতে সাহায্য করে। ভিটামিন এ আমরা উদ্ভিজ ও প্রাণীজ দুই উৎস থেকে পেয়ে থাকি। আমাদের চারপাশের সবুজ শাকসবজি, হলুদ, বিভিন্ন রঙের শাকসবজি, ফলমূল থেকে আমরা ভিটামিন এ পাই। আমরা যখন শাকসবজি থেকে ভিটামিন এ গ্রহণ করি, তা বিটা ক্যারোটিন হিসেবে আমাদের শরীরে গিয়ে ভিটামিন এতে পরিণত হয় এবং এটি তারপর গিয়ে রেটিনাতে পৌঁছে এবং চোখের দৃষ্টিশক্তিতে সাহায্য করে।
তবে চোখের যত্নে গাজরের ভূমিকা না বললেই নয়, এবং মিষ্টি কুমড়াও এর সাথে জড়িত। গাজর, মিষ্টি কুমড়ায় বিটা ক্যারোটিন প্রচুর পরিমাণে রয়েছে। গাজর রাতকানা রোগ প্রতিরোধ করে, সেইভাবে মিষ্টি কুমড়াও রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে। আর দেখা যায় যে ডিমের কথা, ডিম আমরা যদি প্রতিদিন একটি করে খাই, ডিম থেকে আমরা ডিমের বায়োলজিক্যাল ভ্যালু অনেক বেশি। ডিমে রয়েছে বিভিন্ন রকমের ভিটামিন এ রয়েছে এবং নানা রকমের পুষ্টি উপাদান রয়েছে। এবং ডিম যদি প্রতিদিন একটি করে গ্রহণ করা হয়, দেখা যায় যে বয়সকালে ম্যাকুলার ডিজেনারেটিভ যে ডিজিজটা হয় সেটি কিন্তু রোধ হয়। এবং দেখা যাবে যে ডিম আমাদের শরীরকে ভালো রাখতে যেমন সাহায্য করে, তেমনি চোখের ছানি পড়া রোধেও কিন্তু ডিম সাহায্য করে। আবার দেখা যায় যে আমরা যদি মিষ্টি আলু গ্রহণ করি, মিষ্টি আলু থেকেও কিন্তু আমরা ভিটামিন এ পাই, তা চোখকে ভালো রাখতে সাহায্য করে। আর সবুজ শাকসবজির অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের বিভিন্ন রকম রোগ থেকে যেমন রক্ষা করে, তেমনি আমাদের সূর্যের বেগুনি রশ্মি যে আমাদের চোখের ক্ষতি করে, তা থেকেও কিন্তু সবুজ শাকসবজি আমাদের রক্ষা করে। কাজেই চোখের যত্নে আমাদের প্রতিদিন বিভিন্ন রকমের সবুজ শাকসবজি, ফলমূল গ্রহণ করতে হবে এবং শিশুদেরও উদ্বুদ্ধ করতে হবে তারা যেন প্রতিদিন মৌসুম অনুযায়ী শাকসবজি, ফলমূল গ্রহণ করে। তাহলে দেখা যাবে যে তাদের চোখ অনেক সুস্থ থাকবে। এবং বয়স্করা অবশ্যই প্রতিদিন একটি করে ডিম খাওয়ার চেষ্টা করবেন। যদি শরীরে অন্য কোনো রকম সমস্যা না থাকে, তারা ডিম খাবেন। এতে কিন্তু দেখা যাবে তাদের ছানি পড়া যে একটা সমস্যা রয়েছে, তা থেকেও কিন্তু তারা রক্ষা পাবে। স্যার, আমরা ল্যাসিকের যে কথাটি বলছিলাম, ল্যাসিকের চিকিৎসার ক্ষেত্রে স্যার কোনো কি এরকম বয়স ভিত্তিক ভাগ রয়েছে যে এই বয়সের পরেই করতে হবে? অবশ্যই। বাচ্চাদের কিন্তু পাওয়ারটা বাড়ে আস্তে আস্তে। 10 বছরে যদি -1 থাকে, 20 বছরে -5 হয়ে যায়। তার মানে এই যে 20 বছর পর্যন্ত পাওয়ার বাড়ছে, তার আগে যদি আমি ল্যাসিক করে তার পাওয়ারটা কমাই বা আইসিএল করে পাওয়ারটা কমাতে, তো লাভ হবে না। তো পরে তো তার পাওয়ার আবার বাড়বে, তার শারীরিক গঠন বাড়বে, চোখের সাইজ বড় হবে, পাওয়ারটা বাড়বে। এই জন্য আমরা বলি যে 21 বছরের আগে যখন আপনার পাওয়ারটা, শিশুর বা ওই ছেলে বা মেয়ের পাওয়ারটা স্টেবল হয়নি, ততদিন পর্যন্ত ল্যাসিক বা আইসিএল অপারেশন করা ঠিক হবে না। আচ্ছা, এই জন্য আমরা বলি যে 21 বছর থেকে 40 বছর পর্যন্ত হলো রাইট টাইম ফর ল্যাসিক অ্যান্ড আইসিএল। এই সময়টা আমরা সাধারণত চয়েস করি, এই সময়ের মধ্যে আমরা অপারেশনটা করি। তার আগে করলে করা যায়, অনেকেই হয়তো করতে চান, মনে করুন কারো একটা বিয়ে শাদী ব্যাপার থাকে যে আমি একটু আগেই করে ফেলি, করেন। পরবর্তী পর্যায়ে দেখা যায় ল্যাসিক করার পর ওনার -8 ছিল, পাওয়ার 0 হয়েছে, 2 বছর পর আবার -2 হয়ে গেছে। এটা হতে পারে, এইগুলো হয়। এই ক্ষীণ দৃষ্টির চিকিৎসার 5টি পদ্ধতির কথা স্যার আপনি বলেছেন। আমি যদি স্যার একটু জানতে চাই যে এই অপারেশনগুলো করানোর পরে পার্শ্ব প্রতিক্রিয়া কি কি হয়ে থাকে স্যার? ডেফিনেটলি যে কোনো অপারেশনের, যখনই অপারেশন বলছি তার পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। ইভেন আমি চশমাতেও পার্শ্বপ্রতিক্রিয়া আছে। যেমন ধরুন একজনের চশমা দেওয়া হলো, একটা বাচ্চাকে চশমা দিলাম, তার হয়তো অ্যাঙ্গেল পাওয়ার আছে, সিলিন্ডার পাওয়ার আছে, আমি সব মেপে দিলাম। সে নিয়ে বলবে স্যার আমি চশমা রাখতে পারছি না, চশমাটা আমি দেখতে পাচ্ছি না। হয়তো দেখা গেল তার একটু পাওয়ার কম হয়েছে বা বেশি হয়েছে, বা চোখের আইপিডি ডিস্টেন্সটা কম হয়েছে বা বেশি হয়েছে। এগুলো তো হতে পারে, চশমাতেও হতে পারে। কন্ট্যাক্ট লেন্সে আপনি যে প্রশ্নটা করেছিলেন, যদি কন্ট্যাক্ট সঠিকভাবে ব্যবহার না করেন তাহলে চোখের আলসার হতে পারে, এগুলো পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। আইসিএল যেটা আমি বললাম যে চোখের ভিতর ইমপ্ল্যান্টেবল লেন্স যেটা দেওয়া হবে, এটা যে পাওয়ারটা আমি ক্যালকুলেট করলাম, এই ক্যালকুলেটে হয়তো কম বেশি হতে পারে, ভুল হতে পারে। আমি ক্যালকুলেট করছি ওনার পাওয়ার -15, আমি লেন্সটাও দিলাম, কিন্তু পরে দেখা গেলো -1 বেশি চলে আসছে, কি +1 চলে আসছে। এগুলো টুকটাক কম বেশি হতে পারে, এগুলো খুব মাইনর প্রবলেম হতে পারে। আরেকটা হতে পারে, যখন আমি একটা চোখের ভেতর লেন্স দিলাম, ওনার চোখের ন্যাচারাল লেন্সটা একটা আছে, সেই ন্যাচারাল লেন্সের ছানি পড়তে পারে, বা সেটা খুবই আমাদের বিভিন্ন স্টাডিতে বা আমাদের এক্সপেরিয়েন্স যেটা হচ্ছে সেটা খুবই রেয়ার। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের দর্শকদের সাথে শেয়ার করার জন্য, এবং স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ ডক্টর স্বাক্ষর, সেই সাথে এনটিভির সম্মানিত সকল দর্শক ও শ্রোতাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। দর্শক দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা বলছিলাম চোখের ক্ষীণ দৃষ্টি বা নিকট দৃষ্টি নিয়ে। আশা করি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। তখন ছিল প্রায় ভোর রাত, তখন ফজরের ওয়াক্তের সময়। নামাজের কথা বলে বাবা গেল মসজিদে। মসজিদে যাওয়ার পর নামাজ পড়েই বাবা কিন্তু আর বাড়িতে ফিরে নেই। তখনই বাবা এই মুক্তিযুদ্ধের অনুসারে এবং তার জীবনটা বাজি রেখে যে দেশের জন্য একেবারে উনি মুক্তিযুদ্ধে উনি যাওয়ার জন্য প্রস্তুত হলেন।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।